প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 5টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিল রাজা, বিষপতি বাবা। উত্তর হবে বাবা। আর্যসত্য কোন ধর্মের অংশ? বৌদ্ধ, জৈন, আজীবিক ধর্মের। উত্তর হবে বৌদ্ধ। পার্শ্বনাথ ছিলেন মগধের রাজা, বজ্জীদের প্রধান, জৈন তীর্থঙ্কর। জৈন তীর্থঙ্কর। গৌতম বুদ্ধ জন্মেছিলেন লিচ্ছবি, হর্ষঙ্ক, শাক্য বংশে। উত্তর হবে শাক্য বংশে। বোধিকথার অর্থ জ্ঞান, বিদ্ধ, জ্ঞানী। উত্তর হবে জ্ঞান। মেগালিথ বলা হয় পাথরের গাড়িকে, পাথরের খেলনাকে, পাথরের সমাধিকে। উত্তর হবে পাথরের সমাধিকে। আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান জেন্দাবেস্তা মহাকাব্য, ঋগ্বেদ পুরাণ। ঋগ্বেদ। 2 থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 10টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। ইন্ডিকা গ্রন্থটি কার লেখা? উত্তর হবে মেগাস্থিনিস। গৌতম বুদ্ধের প্রথম নাম কী ছিল? সিদ্ধার্থ। বেদ শব্দটি কোথা থেকে এসেছে? বেদ থেকে। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। বেদের অপর নাম কি? শ্রুতি। কনিষ্কের রাজধানীর নাম কি? পুরুষপুর। এর রচয়িতার নাম লেখো। বাল্মীকি। এলাহাবাদ প্রশস্তির রচয়িতাকে? হরি সেন। ঋগ্বৈদিক যুগের প্রধান দেবতা কে ছিল? উত্তর হবে ইন্দ্র। কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠা থেকে? কুজুল কথফিসের। দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদের নাম কি? অসমক। মেগালিথ কি? বড় পাথরের সমাধি। জৈন ধর্মে মোট কজন তীর্থঙ্কর ছিলেন? 24 জন। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানীর নাম কি? পাটলিপুত্র। মগধের প্রথম রাজধানী কোথায় ছিল? রাজগৃহ। তাদের শূন্যস্থান পূরণ করো। আর্য কোনো ড্যাশ নয়। উত্তর হবে জাতিবাচক শব্দ নয়। বেদ শব্দ এসেছে ড্যাশ শব্দ থেকে, বিদ শব্দ থেকে। ঋগ্বেদে ড্যাশ পদ্ধতির উল্লেখ নেই। বিন্ধ। অরাজতান্ত্রিক মহাজনপদগুলিকে বলা হতো ড্যাশ, তবে গণরাজ্য। তীর্থঙ্কর বলা হয় জৈন ধর্মের প্রধান প্রচারক। ড্যাশ অব্দ নাগাদ রাজা হন পুষ্যমিত্র। 187। 4 থেকে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। সভা সমিতি কি? বৈদিক যুগে রাজাকে শাসন কাজে সাহায্য ও পরামর্শ দেওয়ার জন্য সভা সমিতি নামে পরিষদ ছিল। সভা বয়স্ক ব্যক্তিদের নিয়ে সভা গড়ে ওঠে। সমিতি গোষ্ঠীর সকলকে নিয়ে সমিতি গড়ে ওঠে। সভা সমিতিতে রাজাকে পরামর্শ দান, যুদ্ধ ও রাজনীতি বিষয়ে আলোচনা হতো। বেদের অপর নাম কি? বেদের অপর নাম শ্রুতি, কারণ বেদ মূলত গুরু শিষ্য পরম্পরায় কানে শুনে মনে রাখার মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে এসেছে। এই কারণে বেদের অপর নাম শ্রুতি, যার অর্থ যা শোনা গেছে। ঋগ্বেদে কোন কোন পর্বতের উল্লেখ আছে? ঋগ্বেদে প্রধানত হিমালয় পর্বত এবং কাশ্মীরের মুজবান শৃঙ্গের উল্লেখ আছে। ধূসরমাটির পাত্র কি? ধূসরমাটির পাত্র নির্মাণ ছিল আর্য সংস্কৃতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য। গৃহস্থলীর কাজে আর্যভাষীরা বা ভাষাভাষীরা যে মাটির পাত্র তৈরি করত সেগুলি ধূসর রঙের ছিল। পরবর্তী বৈদিক যুগে এই ধূসর রঙের পাত্রগুলির গায়ে ছবি আঁকা হতো। এই ধরনের পাত্রগুলির চিত্র ধূসর মাটির পাত্র নামে পরিচিত ছিল। দাদা সংঘ বলতে কী বোঝো? বলভীর ধর্মসভায় জৈনদের পালনীয় ধর্মীয় রীতিনীতির সঙ্গে অঙ্গ উপাঙ্গ মূল সূত্র যোগ করা হয়। এইগুলিকে একত্রে দ্বাদশ অঙ্গ বলে। এই দ্বাদশ অঙ্গ জৈনদের একটি প্রধান ধর্মগ্রন্থ। বৈদিক সমাজ কটি শ্রেণীতে বিভক্ত ছিল ও কী কী? বৈদিক সমাজ 4টি প্রধান শ্রেণীতে বিভক্ত ছিল: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। শ্বেতাম্বর কাদের বলা হয়? উত্তর ভারত থেকে যাওয়া জৈনরা পার্শ্বনাথের অনুশাসন মেনে শ্বেত বস্ত্র বা সাদা কাপড় পরতেন। এরা শ্বেতাম্বর নামে পরিচিত। শ্বেতাম্বরদের নেতা ছিলেন স্থূলভদ্র। দশরাজ যুদ্ধ বলতে কী বোঝো? দশরাজ যুদ্ধ ছিল প্রাচীন ভারতের সংগঠিত একটি যুদ্ধ, যেখানে ভারত উপজাতির রাজা সুদাস 10 জন রাজার একটি জোটকে পরাজিত করেন। এই যুদ্ধটি ঋগ্বেদের সপ্তম মণ্ডলে বর্ণিত আছে এবং এটি পারুঞ্চি নদীর তীরে সংগঠিত হয়েছিল। এই যুদ্ধের ফলে
ভরতরা পাঞ্জাব অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। কর্তব্য কাদের বলা হয়? কর্তব্য, মহাকর্তব্য শব্দগুলি রাজকীয় উপাধি। পারস্যের রাজা বা প্রদেশকে স্যাস্ট্রাপি বলা হতো। এই স্যাস্ট্রাপির শাসক, স্যাস্ট্রাপ শব্দের ধ্বনি বিকৃত ঘটে হয় কর্তব্য। শক রাজারা মধ্য ও পশ্চিম ভারতে রাজ্য গড়ে তুলে এই কর্তব্য মহাকর্তব্য উপাধি নেন। 5 দাগের লিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের মান 3 করে, 3 গুণ 4 = 12। টিকালোক এলাহাবাদ প্রশস্তি। ভূমিকা: গুপ্ত বংশের, বিশেষ করে সমুদ্রগুপ্তের ইতিহাস জানার ক্ষেত্রে এলাহাবাদ প্রশস্তি বিশেষ গুরুত্বপূর্ণ। এক রচয়িতা: এলাহাবাদ প্রশস্তি রচনা করেন সমুদ্রগুপ্তের সভাকবি হরি সেন। প্রশস্তিটি ব্রাহ্মী লিপি ও সংস্কৃত ভাষায় লেখা। গুরুত্ব: এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের পূর্বপুরুষদের নাম জানা যায়। এছাড়া সমুদ্রগুপ্তের আর্যভট্ট ও দাক্ষিণাত্য বিজয় সহ ব্যক্তিগত গুণাবলীর কথা জানা যায়। এই কারণেই এলাহাবাদ প্রশস্তি গুরুত্বপূর্ণ। ত্রিরত্ন কি? মহাবীর মানুষের কর্মফল ও জন্মান্তরবাদ থেকে মুক্তিলাভের উপায় হিসাবে যে 3টি পথ বা নীতির নির্দেশ দিয়েছেন, সেই 3টি নীতি ত্রিরত্ন নামে পরিচিত। এগুলি হলো সৎ জ্ঞান, সৎ বিশ্বাস, সৎ আচরণ। টিকা লেখো যুদ্ধাশ্রম। আর্যদের সমস্ত জীবন ছিল ছকে বাঁধা 4টি পর্যায়ে: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাসী বিভক্ত। চতুরাশ্রম প্রথা 1. ব্রহ্মচর্য। এই পর্যায়ে শিষ্য বা ছাত্ররা গৃহে থেকে পড়াশোনা করত। গার্হস্থ্য: পড়াশোনা শেষে ছাত্ররা নিজের বাড়িতে ফিরে এসে বিবাহ করে সংসার পালন করত, যা গার্হস্থ্য নামে পরিচিত। বানপ্রস্থ: এই পর্যায়ে বনবাসী জীবন পালন করতে হতো। সন্ন্যাস: বনে কুটির তৈরি করে বাকি জীবন সেখানে ঈশ্বর চিন্তায় কাটাতে হতো। এই চতুরাশ্রম প্রথা শূদ্র ছাড়া বাকি 3 বর্ণের ক্ষেত্রে চালু ছিল। পঞ্চম মহাব্রত কি? পার্শ্বনাথ জৈনদের 4টি নীতি মেনে চলার নির্দেশ দিয়েছিলেন। মহাবীর এই 4টি নীতির সঙ্গে একটি নীতি যোগ করেন, যা পঞ্চম মহাব্রত নামে পরিচিত। পার্শ্বনাথের চতুরাশ্রম হলো: কোনো প্রাণী হত্যা না করা, 2. মিথ্যা কথা না বলা, 3. অন্যের জিনিস ছিনিয়ে না নেওয়া, 4. নিজের জন্য কোনো সম্পত্তি না করা। এই 4টি নীতির সঙ্গে মহাবীর ব্রহ্মচর্য যোগ করেন। এই 5টি নীতি পঞ্চম মহাব্রত নামে পরিচিত। প্রশ্ন: মৌর্য সম্রাটরা কেন গুপ্তচর নিয়োগ করতেন? মৌর্য শাসন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য ছিল গুপ্তচর ব্যবস্থা। এক খবরাখবর সংগ্রহ বা খবর সংগ্রহ। মৌর্য সম্রাটরা প্রথম সাম্রাজ্যের খোঁজখবর আনতে গুপ্তচরদের কাজে লাগান। 2. নজরদারি। বিদেশি বা অচেনা সন্দেহজনক লোক সবার ওপরে গুপ্তচরদের নজর থাকত। রাজকর্মচারী, এমনকি রাজপুতেরাও গুপ্তচরদের নজরের বাইরে যেতে পারত না। গুপ্তচরদের মাধ্যমে সাম্রাজ্যের সব খবর চলে আসতো সম্রাটের কাছে। 6 দাগে লিখিত যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 5 করে, 5 গুণ 2 = 10। প্রথম, আদি বৈদিক সমাজে নারীদের অবস্থা সম্পর্কে আলোচনা করো। ঋগ বৈদিক যুগে আর্যদের সমাজ জীবনের মূল ভিত্তি ছিল পরিবার। নারীদের সামাজিক মর্যাদা স্বীকৃতি ছিল। পরবর্তী বৈদিক যুগে নারীদের সামাজিক মর্যাদা কিছুটা হ্রাস পায়। বৈদিক যুগে নারীদের অবস্থা। ঋগ বৈদিক সমাজে নারীদের অবস্থান। ঋগ বৈদিক সমাজে কন্যা সন্তানকে উপযুক্ত মর্যাদা দেওয়া হতো। এই যুগে নারীরা বেদ চর্চা করতে পারতেন। নারীদের উপযুক্ত শিক্ষাদানের ব্যবস্থা ছিল। সমাজে নারীরা পুরুষদের সহধর্মিণী ও সহকর্মিণী হিসাবে কাজ করত। গৃহস্থলীর ব্যাপারে এরা সরময় কর্ত্রী ছিল। নারীরা পুরুষদের সঙ্গে ধর্মাচরণ, সাহিত্যচর্চা, যুদ্ধবিদ্যা ও অশ্লীচালনা, সভা সমিতিতে যোগদান ও অন্যান্য কর্ম সম্পাদন করত। অধ্যাপক এবং তর্কযুদ্ধেও নারীদের যোগদান লক্ষণীয়। সমাজে পর্দা প্রথা, বাল্যবিবাহ, বহুবিবাহ, সদ্যবিবাহ প্রভৃতি কুপ্রথা প্রচলিত ছিল না, তবে বিধবা বিবাহ সামাজিকভাবে স্বীকৃত ছিল। বিশ্ববাড়া, অপালা, ঘোষা, লোপামুদ্রা প্রমুখ নারীরা বিদ্যার চর্চায় বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। প্যারা চেঞ্জ করে লিখবে, পয়েন্ট করবে। পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থা। পরবর্তী বৈদিক যুগে নারীদের মর্যাদা অনেকটা খর্ব হয়। এই যুগে সমাজে পুরোহিত শ্রেণীর প্রভাব বৃদ্ধি পাওয়ায় নারীদের ধর্মীয় অধিকার কমে যায়। তারা উপনয়নের অধিকার হারায়। নারীদের রাজনৈতিক অধিকার ও সম্পত্তির অধিকার খর্ব হয়। সমাজে বহুবিবাহ, বাল্যবিবাহ, পণ প্রথার প্রকোপ বাড়ে। সতীদাহ প্রথা কঠোর হয়। তবে এই সময় নারীরা উচ্চশিক্ষায় পিছিয়ে ছিলেন না। অনেক নারী সারা জীবন অবিবাহিত থেকে দর্শন ও ধর্মতত্ত্ব চর্চা করতেন। তাদের বলা হয় ব্রাহ্মবাদিনী। আবার অনেকে বিয়ের পূর্ব পর্যন্ত বিদ্যাচর্চা করতেন। এদের বলা হয় সদোদ্দাহা। এই যুগের
কীর্তি মহিলাদের মধ্যে গার্গী ও মৈত্রী উল্লেখযোগ্য। দিগম্বর কাকে বলে? টিকা লেখা অষ্টাঙ্গিক মার্গ। 2+3। চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে শেষ দিকে এক ভয়ানক দুর্ভিক্ষ হয়। সেই সময় অনেক জৈন সন্ন্যাসী উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতে চলে যান। সেই সময় জৈনরা দিগম্বর ও শ্বেতাম্বর নামে দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। দক্ষিণ ভারতে চলে যাওয়া জৈনরা মহাবীরের অনুশাসন মেনে কোনো গ্রন্থি বা পোশাক পরতেন না। এরা দিগম্বর নামে পরিচিত। দিগম্বরের নেতা ছিলেন ভদ্রবাহু। তিনি কল্পসূত্র রচনা করেন। প্যারাচেন স্কুলে গৌতম বুদ্ধ মানুষের নির্বাণ বা মুক্তিলাভের জন্য 8টি পথ বা মার্গের নির্দেশ দেন। 8টি পথ বা মার্গ অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত। অষ্টাঙ্গিক মার্গ: সৎ বাক্য, সৎ চিন্তা, সৎ জীবিকা, সৎ ব্যবহার, সৎ জীবনযাপন, সৎ প্রচেষ্টা, সৎ দৃষ্টি, সম্যক সমাধি। এর প্রশ্ন, শাসক হিসেবে সম্রাট সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। সম্রাট সমুদ্রগুপ্ত আনুমানিক 335 থেকে 375 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন। তার আমলে গুপ্ত সাম্রাজ্য সর্ববৃহৎ আকার ধারণ করেছিল। রাজ্যবিজেতা, সমরকুশলী, বিদ্যোৎসাহী ও সুদক্ষ শাসক হিসাবে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। রাজ্যজয়: সম্রাট সমুদ্রগুপ্ত উত্তর ভারতের 9 জন ও দক্ষিণ ভারতের 12 জন রাজাকে পরাজিত করে তাদের রাজ্য দখল করেন। তবে তিনি ভারতের রাজ্যগুলি সরাসরি নিজ সাম্রাজ্যভুক্ত করলেও দক্ষিণ ভারতের রাজ্যগুলির ক্ষেত্রে গ্রহণ ও পরিমোক্ষণ নীতি অনুসরণ করেন। এছাড়া তিনি অর্ণসংকুলন, আটবিক রাজ্য ও 9টি গণরাজ্য জয় করেন। শাসক হিসাবে কৃতিত্ব: সমুদ্রগুপ্তের শাসক হিসাবে অন্যান্য গুণাবলী ও কীর্তির পরিচয় পাওয়া যায়। জনকল্যাণমুখী শাসন প্রবর্তনের জন্য তিনি অমর হয়ে আছেন। অসীম ক্ষমতার অধিকারী হয়েও তিনি স্বেচ্ছাচারী ছিলেন না। 3. বহুমুখী প্রতিভা: সমুদ্রগুপ্ত ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি ছিলেন সুকবি ও সঙ্গীতজ্ঞ। এলাহাবাদ প্রশস্তিতে তাকে কবিরাজ বলে উল্লেখ করা হয়েছে। সমুদ্রগুপ্তের মুদ্রায় বীণা বাদনরত অবস্থায় ছবি তার সঙ্গীতপ্রিয়তার পরিচায়ক। বিদ্যোৎসাহিতা: সমুদ্রগুপ্ত ছিলেন একজন বিদ্যোৎসাহী শাসক। তার প্রচেষ্টায় সংস্কৃত সাহিত্য চরম উন্নতি লাভ করে। এছাড়া চিকিৎসা বিজ্ঞান, গণিতবিদ্যা, রসায়ন বিজ্ঞান ও জ্যোতির্শাস্ত্রেও ব্যাপক প্রসার ঘটে। 5. সার্বভৌমত্ব প্রতিষ্ঠা: রাজশাহী সমুদ্রগুপ্ত অশ্বমেধ যজ্ঞ করেন। তিনি সাম্রাজ্যের বিভিন্ন এলাকায় ঐক্য প্রতিষ্ঠা করেন। পরাক্রমঙ্ক সর্ব রাজচ্ছেত্তা অপ্রতিরোধ তার সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পরিচায়ক। ঐতিহাসিক ভিন্টন স্মিথ সমুদ্রগুপ্ত ভারতের নেপোলিয়ন বোবে অপ্রতিরোধ এগুলি তার সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পরিচায়ক। ঐতিহাসিক ভিন্টন স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলে অভিহিত করেছেন। এটা শর্ট কোশ্চেনেও আসতে পারে, ভারতের নেপোলিয়ন কে কাকে বলেছে? ভিন্টন স্মিথ সমুদ্রগুপ্তকে বলেছে। পরধর্ম সহিষ্ণুতা পরধর্ম সহিষ্ণুতা ছিল সমুদ্রগুপ্তের চরিত্রের অন্যতম গুণ। তিনি একজন শিবের উপাসক হয়েও বৌদ্ধ ধর্ম সহ সকল ধর্ম বিশ্বাসীদের প্রতি সম্মান শ্রদ্ধা প্রদর্শন করেন। শাসন ব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে সমুদ্রগুপ্ত তার দক্ষতার পরিচয় দিয়েছেন। এলাহাবাদ প্রশস্তি তার সেই কৃতিত্বের পরিচায়ক। পরের প্রশ্ন, মগধের উত্তরায়ণ কারণগুলি আলোচনা করো। ভূমিকা: 16টি মহাজনপদের মধ্যে শেষ পর্যন্ত মগধ বেশি শক্তিশালী হয়ে ওঠে এবং মগধকে কেন্দ্র করে সাম্রাজ্য গঠিত হয়। মগধের উত্থানের কতগুলি কারণ দেখা যায়। 1. ভৌগোলিক অবস্থান: মগধ রাজ্যটি গঙ্গা, সোন এবং গণ্ডক নদী পরিবেষ্টিত ছিল। এই দুটি রাজধানী রাজগৃহ পাটলিপুত্র পর্বত দ্বারা বেষ্টিত ছিল, যা শত্রুর কাছে দুর্ভেদ্য ছিল। 2. আর্থিক সমৃদ্ধি: মগধ রাজ্যটি গঙ্গা নদীর পলিমাটি দ্বারা গঠিত ছিল, ফলে এখানে প্রচুর পরিমাণে ফসল ফলত। এখানকার নদীগুলি বাণিজ্য পথ হিসাবে ব্যবহৃত হতো। খনিজ ও বনজ সম্পদ মগধের আর্থিক সমৃদ্ধি ঘটিয়েছিল। লোহার অস্ত্র ও আর্থিক সংগতি মগধকে সামরিক দিক থেকে শক্তিশালী করে তুলেছিল। হস্তি বাহিনী: মগধের বনাঞ্চলে প্রচুর হাতি পাওয়া যেত, যার সাহায্যে মগধে শক্তিশালী হস্তি বাহিনী গড়ে উঠেছিল। সুযোগ্য নেতৃত্ব: মগধে প্রধান 3টি রাজবংশের সুদক্ষ ও শক্তিশালী রাজার আবির্ভাব ঘটেছিল। বিম্বিসার, অজাতশত্রু, শুনাক ও মহাপদ্মনন্দের মতো শক্তিশালী রাজারা
মগধের শক্তিকে বহুগুণ বাড়িয়ে নিয়েছিলেন? ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন। আমার চ্যানেল নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেয় এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।